আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিচারপতি মানিকের ৯০০ কোটি টাকার সম্পদ, রাজউকের তথ্য চেয়ে দুদকের চিঠি। এদিকে দল ছোট না বড় সেটা নির্ধারণ সরকারের কাজ নয় বলছেন আবু হানিফ। জানাবো, ১ বছর যেতে না যেতেই পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে বলছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন পিছিয়ে দেশ যদি গোল্লায়ও যায় কিছু মানুষের লাভ আছে বলছেন জাহেদুর রহমান। এবং সর্বশেষ জানাবো, পলক ভাই কাঁদেন না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিচারপতি মানিকের ৯০০ কোটি টাকার সম্পদ, রাজউকের তথ্য চেয়ে দুদকের চিঠি। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ৯০০ কোটি টাকার সম্পদের খোঁজে রাজউকে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার সংস্থানটির উপপরিচালক সিফাত উদ্দিনের নেতৃত্বে গঠিত কমিটি রাজউক বরাবর চিঠি প্রেরণ করেন। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে জাল নথি তৈরি করে ৫ একক জমি পৈতৃক সম্পত্তি হিসাবে দেখান বিচারপতি মানিক। পরে সেখানে নিজস্ব ডেভেলপার দিয়ে ৭টি বহুতল ভবন তৈরি করেন, যার মূল্য প্রায় ৯০০ কোটি টাকা। এছাড়াও তার বিরুদ্ধে সরকারি বাড়ি থেকে ভাড়া না দেওয়া এবং অর্থ পাচার করে লন্ডনে বাড়ি কেনারও অভিযোগ রয়েছে। চিঠিতে পূর্বাচল নতুন শহর প্রকল্পে জমি বরাদ্দ সহ যাবতীয় সম্পদের নথি চাওয়া হয়। দল ছোট না বড় সেটা নির্ধারণ সরকারের কাজ নয় বলছেন আবু হানিফ। কোন দল ছোট কোন দল বড় সেটা নির্ধারণ করা এই সরকারের কাজ নয়, এটা নির্বাচনের মাধ্যমে জনগণ ঠিক করবেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। পোস্টে আবু হানিফ লিখেছেন, গতকাল 4টি রাজনৈতিক দলের সঙ্গে বসেছে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ। আজকে আবার বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বসার কথা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ভালো। তবে গতকাল 4টি দলের 2 জন করে প্রতিনিধির সঙ্গে বসে আবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 4টি বড় দল। এই বড় দলের সংজ্ঞা কি কি সেটা তো সরকারকে স্পষ্ট করতে হবে। তিনি আরো লেখেন, গণঅভ্যুত্থান পরবর্তী এই সরকারের উচিত সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সবসময় অংশগ্রহণমূলক কাজ করা। কিন্তু সরকার যদি ছোট বড় দল ভাগ করে কাজ করতে যায় তাহলে তো প্রশ্ন উঠতেই পারে, কোন দল ছোট কোন দল বড় সেটা নির্ধারণ করা এই সরকারের কাজ নয়, এটা নির্বাচনের মাধ্যমে জনগণ ঠিক করবে। আবু হানিফ বলেন, সরকারের ভাষ্য মতে বড় দল যারা তাদের কেউ হয়তো হাসিনার সঙ্গে আপোষ করে চলতে পারে, আবার কোনো দলের নিবন্ধন নাই, আবার কোনো দলের একজনও শহীদ হয় নাই। পক্ষান্তরে সরকারের ভাষ্যমতে ছোট দলের বিগত সময়ে অনেক ত্যাগ ছিল, এইসব দলের অনেকেই জুলাই আন্দোলনে শহীদ হয়েছে। ফলে সরকার ছোট বড় ভাগ করতে গেলে বিভেদ বাড়তে পারে, ঐক্য বিনষ্ট হতে পারে। এইসব বিষয়ে সরকারের উচিত সাবধানতার সঙ্গে ডিল করা। তিনি লেখেন, আরেকটা বিষয়, গতকাল প্রধান উপদেষ্টা মিটিং এর একটা ফুটেজ গণমাধ্যমে পাঠিয়েছে প্রেস উইং। সেখানে প্রধান উপদেষ্টাকে হাসতে দেখা যাচ্ছে। হাসাটা খারাপ কিছু নয়। ১ বছর যেতে না যেতেই পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে বলছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ১ বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে 13টি রাজনৈতিক দল ও জোটের নেতারা অংশ নেয়। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের ১ বছর আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা। সেজন্য কর্মসূচি গ্রহণ করেছিলাম। এতে করে ফ্যাসিস্টদের বিরুদ্ধে নিজেদের মধ্যে ঐক্যতা দৃশ্যমান হতো। কিন্তু ১ বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে। মত পার্থক্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিস্টবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরো দৃশ্যমান করা দরকার। তা না হলে তারা এটাকে সুযোগ বলে মনে করবেন বলেন তিনি। আজকের বৈঠকে ফ্যাসিস্টবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণঐক্য অটুট রাখার বিষয়ে অংশগ্রহণকারী সব দলের সমর্থন জানান
তারা আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টাকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। নেতৃবৃন্দ সংস্কার, বিচার ও নির্বাচন প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচনকে সামনে রেখে ও ফ্যাসিস্টবাদ প্রতিহত করতে আরও নিয়মিতভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বদলীয় সভা আয়োজনের অনুরোধ জানান। নির্বাচন পিছিয়ে দেশ যদি গোল্লায়ও যায়, কিছু মানুষের লাভ আছে, বলছেন জাহিদুর রহমান। এখন নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান। তিনি বলেছেন, আমরা একটা অদ্ভুত সমস্যার মধ্যে আসি। গণতন্ত্র চাই, কিন্তু নির্বাচন চাওয়া যাবে না। এখন নির্বাচনকে ঠেকিয়ে দেওয়া বা নির্বাচনকে বিলম্বিত করার একটি চেষ্টা আছে। নির্বাচন পিছিয়ে দেশ যদি গোল্লায়ও যায়, কিছু মানুষের এতে লাভ আছে, কিন্তু আপনি যখন সামনে নির্বাচন দেখবেন না, তখন আপনার চরিত্র নষ্ট হবে। জুলাই গণঅভ্যুত্থান, 1 বছরের অভিজ্ঞ ও ভবিষ্যৎ শীর্ষক এই গোলটেবিলে আয়োজন করেন প্রথম আলো। গোলটেবিলে আলোচনার শুরুতে রাজনৈতিক উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানানো হয়। সবাই 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে বলে উল্লেখ করেন জাহিদুর রহমান। তিনি বলেন, এই প্রশ্নটা ভুল নয়। আমরা মনে করি বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণে বাধা দেওয়ার জন্য দেশের অভ্যন্তরে, বাইরে এবং বেশ কিছু শক্তি চায় না। আমরা একটা মোটামুটি নৈরাজ্যে অবস্থানে যাই। আমাদের এখন নির্বাচন ছাড়া আসলে আর কোনো উপায় নেই। এই জিনিসটা আমাদের প্রতিটা জায়গা থেকে বলতে হচ্ছে। নির্বাচনকে খাটো করার প্রবণতা আছে বলে মন্তব্য করেন জাহিদুর রহমান। তিনি বলেন, আই অ্যাম সরি, নির্বাচন এত ছোট বিষয় নয়। যথেষ্ট প্রায়োগিক প্রমাণ আছে যে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন যদি একটার পর একটা হতে থাকে, তাহলে দেশে পরিবর্তন হতে বাধ্য হয়। আপনি যখন সামনের নির্বাচন দেখবেন না, তখন আপনার চরিত্র নষ্ট হবে। ফলে সামনে একটা অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন দেখাটা জরুরি। কিছু কিছু রাজনৈতিক দল হয়তো নির্বাচনে জিতবে না, কিন্তু সে এখন নানা রকম ক্ষমতা চর্চা করতে পারছে। বিভিন্ন নিয়োগ, পদোন্নয়ন, বদলি, বিভিন্ন রকম টেন্ডারে অনেক তদারকি করতে পারছে। ফলে নির্বাচন পেছানোর চেষ্টা থাকবে। এটাই মূল চেষ্টা, নিরাপত্তাকে কেন্দ্র করে। চলমান সংস্কার কার্যক্রম প্রসঙ্গে জাহিদুর রহমান বলেন, আমি সংস্কার নিয়ে খুব বেশি হতাশ নই। বিচার বিভাগ পূর্ণাঙ্গ পৃথকীকরণের বিষয়ে অন্তত আমরা আইনগতভাবে একমত পোষণ করছি। বিএনপির মতো দল একসঙ্গে একমত। আমার কাছে অনেক বড় মনে হয়, একটা সরকারের হাত থেকে যদি নিম্ন আদালতকে প্রভাবিত করার আইনগত ক্ষমতা কমে যায়, এটা খুব ছোট ব্যাপার নয়। সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে যে ধরনের ঐকমত্য মোটা দাগে হয়েছে, এগুলো খুব খারাপ নয়। বাংলাদেশ এখন একটা অ্যাকুইট ইমার্জেন্সি সিচুয়েশনে আছে বলে মন্তব্য করেন এই লেখক। তিনি বলেন, নির্বাচনটা হওয়া আমাদের রোগীর জীবন বাঁচা। এখন কারণগুলো খুঁজে ক্রমাগত চিকিৎসা করে যেতে হবে এবং একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগবে। শেখ হাসিনা যে সংকট তৈরি করে গেছে, এগুলো থেকে প্রতিকারের সংক্ষিপ্ত কোনো উপায় নেই। আমরা অনেকে মনে করছি যে কামারের হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে বাংলাদেশকে ঠিক করে ফেলবো। এগুলো কাজ করবে না, আমাদের সময় লাগবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।